আলহামদুলিল্লাহ। জামাতে ইসলামের আমির কেন কান্নাকাটি করতেছে জানেন? এই কান্নাকাটির কথা শুনলে মোটামুটি একদিকে অবাক হবেন, আরেকদিকে আনন্দও পাবেন। তো এতে এরপর থেকে এইসব কথা বলার পর থেকে চরমোনাইয়ের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকে না। আমি প্রমাণ করে দেখাবো। নিশ্চয়ই আপনারা জানেন যে আসন ভাগাভাগির প্রশ্নে তাদের সমঝোতা হয়নি। জামাতে ইসলামের আমিরের কান্নাকাটি শুরু হয়ে গেছে। কান্নাকাটি কইরা ফেসবুক পোস্ট দিছে, আলহামদুলিল্লাহ পড়েন সবাই, আলহামদুলিল্লাহ পড়েন। পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস স্যার জামাতকে শেল্টার দিতে পারছে না, হ্যাঁ আবারও আলহামদুলিল্লাহ পড়েন। কেন জামাতে ইসলামের আমির এই পোস্ট করলো, কেন তিনি কান্নাকাটি করছেন, সেই বিষয়টা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের ব্যাপক দৌরাত্ম্য, এখন সেইটা কমে মোটামুটি অর্ধেকেরও কম পর্যায়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আর অন্যদিকে বেড়েছে বিএনপি সমর্থিত অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিটি। তারা এখন যে কোনো ভিডিও বিএনপির পক্ষে দেখলে ছড়িয়ে দিচ্ছে, জামাতের বিপক্ষে দেখলে সেটাও ছড়িয়ে দিচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করতেছে, আমাদের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে ফেসবুক পেজে ছাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর এই কারণেই জামাত শিবিরের যে বট বাহিনী ছিল সোশ্যাল মিডিয়ায়, সেটা একবারে শেষের পর্যায়ে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জামাতে ইসলামের আমির কেন কান্নাকাটি করতেছে জানেন? এই কান্নাকাটির কথা শুনলে মোটামুটি একদিকে অবাক হবেন, আরেকদিকে আনন্দও পাবেন। সোশ্যাল মিডিয়ায় জামাত এবং জামাতের অঙ্গ সংগঠন শিবির যে ব্যাপক পরিমাণ বট বাহিনী তৈরি করেছিল, বিভিন্ন পেজ কিনে তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে জামাতের পক্ষের নিউজগুলো দ্রুত ছড়িয়ে দেওয়া, অথবা জামাতের বিপক্ষে কোনো নিউজের নিচে গিয়ে বাজে কমেন্ট করা, সেগুলো এখন কমে গেছে। সেই সকল জায়গা দখল করেছে বিএনপি সমর্থিত অথবা অন্যান্য রাজনৈতিক সমর্থিত নেতাকর্মীরা। এখন এই যে জামাতে ইসলাম যে জোটটা গঠন করেছে, এই জোটকে নিয়ে তো নানা ধরনের কথাবার্তা হচ্ছে, ভিতরের গোপন কথাও ফাঁস হয়ে যাচ্ছে। এইটা দেখে জামাতে ইসলাম অবাক হয়ে গেছে। জামাতে ইসলামের আমির দেখতেছে যে এইটা নিয়ে যে কথাগুলো বলতেছে বা জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে, এগুলো ব্যাপক ছড়ে পড়তেছে। এখন কেউ আর জামাতের ন্যারেটিভ, ওই সাংবাদিক ইলিয়াস স্যার, পিনাকি ভট্টাচার্যের কথা কেউ আর সেইভাবে গ্রহণ করছে না। ওদের কথাগুলো এখন মানুষ হাস্যরস হিসাবে গ্রহণ করছে, হেসে উড়িয়ে দিচ্ছে। আর অপরদিকে জামাতের বিরুদ্ধে যেগুলো ন্যারেটিভ, সেগুলো দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, মানুষ আকৃষ্ট হচ্ছে। এটার প্রধান কৃতিত্ব হচ্ছে যারা বিএনপি সমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে, তাদের অবদান। তারা কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট করছে। এখন জামাতে ইসলাম এই পরিবেশটা দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, তাদের গোপন কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, তাদের যেই আচরণ, সেই আচরণ মানুষের কাছে ফুটে উঠতেছে। তারা যে ধর্মের নামে একটা রাজনীতি করার চেষ্টা করছে, ধর্মকে বিক্রি করে মানুষের ভোটগুলো নেওয়ার চেষ্টা করছে, এগুলো মানুষের কাছে ফুটে উঠতেছে। এগুলো ফুটে উঠতেছে আমি, আপনি বা অনেকে যারা কন্টেন্ট তৈরি করতেছে তাদের মাধ্যমে, অথবা ফেসবুকে যারা লেখনী লিখতেছে তাদের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, জামাতের আসল চেহারা ফুটে উঠতেছে। এবং সর্বশেষ যে পরিস্থিতি, এই জামাতে ইসলাম যে জোট করেছিল চরমোনাইকে নিয়ে, চরমোনাই এই জামাতে ইসলামকে একবারে সেইভাবে ঢুকে দিছে, যার কারণে এনসিপি সহ জামাতের সাথে যারা জোট করতে চেয়েছিল তারাও এখন বিভ্রান্তির পথে। এই দলের বা এই জোট যে টিকবে না, সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চরমোনাই এখন পর্যন্ত ব্যাকে বসে আছে। চরমোনাই যেভাবে চাচ্ছিল, যে আসনগুলো চাচ্ছিল, এটা জামাতের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন এগুলো দ্রুত ছড়িয়ে পড়ার পরে জামাতের আমির ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্টে লিখেছে, প্রিয় সহকর্মী বিন্দু, মানে জামাতের যেগুলো অঙ্গ সংগঠন অথবা জামাতের নেতাকর্মী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, বর্তমানে দেখা যাচ্ছে এই যে জামাতের যে জোট এবং জামাতের ভ্রাতৃপ্রীতিম ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়তেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা ছড়িয়ে দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আলহামদুলিল্লাহ। এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলো ছড়িয়ে পড়ছে, যেটা খুবই অপ্রীতিকর, এটা নাকি জামাতের জন্য খুবই অপ্রীতিকর। জামাতের পক্ষে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল বলে যখন ন্যারেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো, তখন আর অপ্রীতিকর বলে নাই, তখন খুশি হয়েছিল। এখন জ্বলতেছে কেন? একটা গান আছে না, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে আমি কারো হলে। তো এখন আমরা বিএনপির পক্ষে কথা বললে জামাত ইসলামের কেন জ্বলতেছে? আমরা জামাত ইসলামের গোপন রহস্যগুলো ফাঁস করে দিলে জামাত ইসলামের কেন জ্বলতেছে? এরপরে জামাত ইসলামের আমির সেখানে লিখেছে যে, বিশেষ অনুরোধ, এই ধরনের অপ্রীতিকর উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যাতে ছড়িয়ে দেওয়া না হয়। বুঝতে পারছেন? কেন অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে যখন কথাগুলো বলতেছিল তখন তো এই পোস্ট করেন নাই, তখন তো এই পোস্ট ছড়িয়ে দেওয়ার কথা বলেন নাই।
বিএনপির কোন নেতাকর্মীরা কি এইভাবে অনুরোধ করেছে? তারেক রহমান কি পোস্ট দিছে যে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপ্রীতিকর ঘটনা ঘটনা হচ্ছে বা লেখা হচ্ছে, এগুলো থেকে বিরত থাকো বলেছে? বলে নাই। কারণ বিএনপি আত্মসমালোচনা পছন্দ করে। বিএনপির বিরুদ্ধে সমালোচনা করে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, তারেক রহমান নিজে তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেছে। অর্থাৎ বিএনপির সমালোচনা সহ্য করলেও জামাত সমালোচনা সহ্য করতে পারতেছে না। আমরা কোন মিথ্যা কথা বলেছি? চরমোনাই এখন পর্যন্ত ভিতরে কলকাঠি নাড়ছে। চরমোনাই এখন পর্যন্ত বলে নাই যে আপনাদের সাথে জোট করেছি। চরমোনাই সহ অন্যান্য রাজনৈতিক দল কেউ বলে নাই আপনাদের সাথে জোট করেছি, বলেছে আসন সমঝোতা করেছি। আর আপনারা বলছেন আমরা জোট করেছি, অর্থাৎ আপনারা জনগণকে বোঝাতে চাচ্ছেন আপনারা জোট হয়েছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছে যে না, আমরা আসন সমঝোতা করেছি। যে আসনে জামাত দাঁড়াবে সে আসনে আমরা দিব না, যে আসনে আমরা দাঁড়াবো সে আসনে জামাত প্রার্থী দিবে না, এবং ওইসব আসনে জামাত আমাদেরকে সহযোগিতা করবে, আমরা জামাতের আসনে সহযোগিতা করব। তাহলে আপনারা জোট জোট বলে ভোট চাচ্ছেন কেন? এটা আপনারা নিজেরাই নিজেদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছেন না? এইসব কথা বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই। তাই এই বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছে বা জামাতের বিরুদ্ধে যারা কথা বলছে, এইসব সমালোচনা এই জামাত নিতে পারছে না। কারণ এখন অন্তত এই কিছুদিন ধরে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জামাতি ইসলামের আসল চরিত্র তুলে ধরা হয়েছে। আমরাও চেষ্টা করেছি তাদের সত্য কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের ভিডিও যারা দেখে, আমাদেরকে যারা ভালোবাসে, তারাও চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে যেগুলো ছড়িয়ে দেওয়ার। এই জন্য জামাতি ইসলাম এবং শিবিরের যে বট বাহিনী রয়েছে, এই বট বাহিনী আমাদের কাছে পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আইডি কিনে ওদের পক্ষে পোস্ট করবে, আর আমরা আমাদের ছোট্ট জ্ঞান, ছোট নলেজ দিয়ে সত্য কথাগুলো তুলে ধরবো, এবং এইটাই আমাদের যে কয়জন ফলোয়ার্স ভিউয়ার্স রয়েছে তারা এগুলো ছড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ। জামাত বড় দুইজন অ্যাক্টিভিস্টকে নিতে সক্ষম হয়েছে, পিনাকি ভট্টাচার্য স্যার এবং সাংবাদিক ইলিয়াস স্যার, দুইজনে কিন্তু বড় অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, এটা আমরা মানি। তবে তাদেরকে জনপ্রিয় করেছে কে? জামাতি ইসলাম যেমন করেছে, একই সাথে আওয়ামী লীগের সময় বিএনপি সহ আওয়ামী লীগের বাইরে যারা ছিল সবাই মিলে তাদেরকে জনপ্রিয় করেছে, সবাই মিলে তাদেরকে ফলো দিয়েছে, সবাই তাদের ভিডিও দেখেছে। কিন্তু যখন তারা একটা নির্দিষ্ট দলের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে, তখন আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমছে, একই সাথে তারা যে দলকে সাপোর্ট করেছে তাদের জনপ্রিয়তা কমছে। এখন মুখোশ অলরেডি খুলে গেছে, সবাই বুঝতে পেরেছে, আপনারাও বুঝতে পেরেছেন যে জামাতি ইসলাম এখন কান্নাকাটি শুরু করেছে, ভবিষ্যতে আরো কান্নাকাটি শুরু করবে। পরে দেখবেন যে যে 2-4টা আসনে তাদের জয় হওয়ার সম্ভাবনা ছিল, সেখান থেকেও তারা বের হয়ে এসেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন এই সোশ্যাল মিডিয়া আগে যেমন এই জামাত শিবিরের দখলে ছিল, এখন কি আমরা সেটাকে ফিরে আনতে পেরেছি, বা ভবিষ্যতে আরো ফিরে আনতে পারবো কিনা? জামাত শিবির কি আসলেই কান্নাকাটি করবে আমাদের অ্যাক্টিভিটি দেখে? সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। নানান নাটকতা শেষে শেষ পর্যন্ত চরমোনাই যা করেছে তাদের দায় নিতে হবে। তারা কার্যত জোট ভেঙেছে। এর মানে 11 দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছে অনলি চরমোনাই। এর মানে জোট ভাঙে কারা? চরমোনাই। ঐক্য ভাঙে কারা? চরমোনাই। ঐক্য বিরোধী কারা? চরমোনাই। এই দায় তাদেরকে নিতে হবে ইতিহাসে। চরমোনাই ঐক্য বিরোধী একটা ফেতনাবাজ দল, এটা স্পষ্ট হলো। তো দর্শক, যদিও আমার কেমন যেন মনে হয়, এবং এর পেছনে রাজনৈতিক ব্যাকরণও আছে, চরমোনাই আজকে সংবাদ সম্মেলনে জোট ছাড়ার যে ঘোষণা দিয়েছে, এটার কোনো পলিটিক্যাল রেশনালিটি নাই, কোনো বেসিস নাই। যেসব কথাবার্তা বলেছে কাজী আতর রহমান সাহেব, আমার কাছে শিশু সুলভ মনে হয়েছে। কোনো পলিটিক্যাল ম্যাচিউরিটি নেই, উদ্ভট কথাবার্তা বলেছে। তো এরপর থেকে, এইসব কথা বলার পর থেকে চরমোনাইয়ের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকে না। আমি প্রমাণ করে দেখাবো যে চরমোনাই ফ্রম টুডে পলিটিক্যালি পুরোপুরি ইররিলেভেন্ট অ্যান্ড ইনসিগনিফিকেন্ট, যদি 20 তারিখের মধ্যে তারা আবার জামাতের সাথে ভিন্ন উপায় হলেও সমঝোতায় না আসে। চরমোনাইয়ের কোনো রাজনৈতিক গুরুত্ব আজকে থেকে নেই। আপনি মিলিয়ে নেন কিভাবে দেখেন। তারা বলছে তারা 268 আসনে প্রার্থী দিবে। এখন এটাকে বলছে তারা ক্ষমতা আসার জন্য না, তারা ক্ষমতা আসার জন্য রাজনীতি করেন। এই কথাটা বারবার এখানে এসেছে যে ক্ষমতা আসার জন্য না। এর মানে সান্নিধ্যে সেটা যে তারা ইবাদতের জন্য 268 আসনে প্রার্থী দিয়েছে। ভাই, যারা ক্ষমতা আসার জন্য না, ক্ষমতা আসার জন্য জোর দরকার নাই, আমরা ক্ষমতায় আমাদের মুখ্য না, জামাতের আমির বিদেশিদের সাথে মিটিং করে কি তা তাদেরকে বলে না, মানে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা তাদের নাই। ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা, ক্ষমতা কেন্দ্রিক নির্বাচন রাজনীতি যাদের নাই, দে আর পলিটিক্যাল ইনসিগনিফিকেন্ট। এটা রাজনীতির আলোচ্য বিষয় হতে পারে। রাজনীতি থেকে আপনারা বিদায় নিয়েছেন, নেন। যদি
এইভাবেই এককভাবেই যদি আপনারা নির্বাচন করেন, তাহলে ওইটাকে আমরা বলতে পারি চরমনাই রাজনীতি থেকে অবসান নিয়েছে। তো আপনারা রাজনীতি থেকে অবসান নেন, সমস্যা নেই, কিন্তু আপনারা জোট ভাঙলেন কেন? আপনাদের বিচার হবে ইতিহাসে। বিচার বলতে মারামারি কাটাকাটি না, জেল জরিমানা না, বিচার বলতে জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে। ইতিহাসের সেই উম্মার যে একটা মহা ঐক্য হয়েছিল, ইত্তেহাদুল উম্মাহ, সেটাও ভেঙেছে চরমনাই। আবার তখনও কিন্তু এখানে একটা কথা কিন্তু এসেছে যে বাবা হুজুরও ঐক্য করতে পারে নাই, ছেলে হুজুর নাতি হুজুররা ঐক্য করতে পারছে না। তাদের ইতিহাস হচ্ছে যে ঐক্য ভেঙে দেওয়ার ইতিহাস। একটা ছোট্ট শিশুকেও যদি জিজ্ঞেস করেন চরমনাই আজকে কি করেছে, সে বলবে যে চরমনাই জোট ভেঙে দিয়েছে, ঐক্য ভেঙে দিয়েছে। এখন ঐক্য ভেঙে দিয়েছে, জোট ভেঙে দিয়েছে, তারা বের হয়ে গেছে, এটা তারা স্বীকার করছে, তারা নিজেরাই স্বীকার করছে তারা বের হয়ে গেছে। তবে ভাগ্য ভালো, চরমনাইয়ের সাথে মামুনুল হককে পায় নাই। যদি মামুনুল হককে পেত চরমনাই, মামুনুল হককে সাথে নিয়ে যদি বের হয়ে যেতে পারত, তাহলে যে আজকে সংবাদ সম্মেলনে কি করত, মানে জামাতকে বের করে দেওয়া হয়েছে এই কথা বলতো। ভাগ্য ভালো যে কেউ কাউকে পায় নাই, জামাত এখানে খেলে দিয়েছে। তো দর্শক, এই জায়গায় চরমনাই জোট ভেঙে দিয়েছে, এই দায় তাদেরকে নিতে হবে। ঐক্য বিরোধী দল, বাবা হুজুর ঐক্য করতে পারে না, ছেলে হুজুরও পারে না, ঐক্য তাদের কপালে নাই। সবাই ঐক্যবদ্ধ হয়। জামাতের সাথে এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশপন্থী, জুলাইপন্থী সমস্ত কওমি আলেম ওলামা আছে। খেলাফত মজলিসের 3টা দল আছে, 4টা কওমি ভিত্তিক দল আছে এখানে। কোনটা কোনটা মুখস্থ করেন। জামাত জোটে বেশিরভাগই কওমি দল, 10 দলীয় জোটে বেশিরভাগই কওমি দল। বেশিরভাগ বলতে একই ধারা, যেমন মামুনুল হকের দল খেলাফত মজলিস, এরপর আছে খেলাফত আন্দোলন, এরপর আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, আর একটা আছে নিজাম ইসলাম। তাহলে এখানে তো সবাই আছে। নাই খালি যারা দাদা হুজুর ঐক্য করতে পারে না, বাবা হুজুরও পারে না, তারা নাই। তারা পারে শুধু ঐক্য ভাঙতে। এখন এই প্রশ্ন সামনে আসবে, এই যে চরমনাই জামাতের সাথে একটা ঐক্য খেলা খেললো, এরপরে শেষ মুহূর্তে এসে বের হয়ে গেল। যদিও চরমনাই যদি রাজনৈতিক অবসান না নেয়, তাহলে তারা 19 তারিখের মধ্যে ফিরে আসবে বলে আমার প্রেডিকশন। আর যদি রাজনৈতিক অবসান নেয়, দ্যাট উড বি ডিফারেন্ট। 19 তারিখের মধ্যে জামাতের সাথে সমঝোতা না আসলে বুঝবেন যে চরমনাই রাজনৈতিক অবসান নিয়েছে। কারণ তাহলে চিত্রটা হবে, আপনার ডাকসু ইলেকশনে দেখেছেন না, ডাকসু, জাকসু, চকসু, রাকসু, সর্বশেষ জকসুর কথা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে চরমনাইয়ের ছাত্র সংগঠন বলতে কিছু আছে, একবারও নাম শুনেছেন? আলোচনায় ছিল কারা? শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল এবং ছাত্র শক্তি এনসিপির কিছুটা ছিল, অ্যাটলিস্ট প্রার্থী ছিল। কিন্তু চরমনাই কোনো হিসাবেই ছিল না। কোন জরিপে চরমনাইয়ের নামও 19 তারিখের পর থাকবে না কোনো একটা আসনে। মানে একে অপরের এই যে কাদা ছড়াছড়ি চলবে রাজনীতিতে, অথবা হেলদি কম্পিটিশনও একে অপরের বিরুদ্ধে বলা যায় রিসেন্টলি। এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবে, অনেক কিছু হবে। কিন্তু চরমনাইয়ের বিরুদ্ধে কেউ বলতে যাবে না, আর চরমনাই কারো বিরুদ্ধে বললে ওটা নিয়ে কোনো আলোচনাই হবে না। তার মানে চরমনাই রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যদি তারা এভাবে এককভাবেই চলে। তবে এই অপ্রাসঙ্গিক হয়ে তারা ষড়যন্ত্র করবে, এবং এটা গাজী আতাউর রহমান সাহেব অলরেডি ইঙ্গিত দিয়েছেন তারা ষড়যন্ত্র করবে। কি ষড়যন্ত্র? চরমনাই অলরেডি বলেছে যে তাদের ওয়ান বক্স পলিসি আছে, এখন আছে। তো দেখেন কতটা থার্ড ক্লাস কথা, কতটা ইরাশনাল কথা, অযৌক্তিক কথা যে তাদের ওয়ান বক্স পলিসি আছে। তারা নিজেরা জোটে নাই বলে ওয়ান বক্স পলিসি আছে। তারা এককভাবে বলছে 268 আসন, বাকি আসনে কাদের তা কিছু বলতে পারছে না বলে ওয়ান বক্স পলিসি আছে। এটা হচ্ছে চরমনাইয়ের মেচুরিটি। এই জন্যই বলছি রাজনীতি থেকে বিদায় নেওয়ার পালা, অবসরে যাওয়ার পালা, অ্যাটলিস্ট আগামী নির্বাচনে। তারপরে আবার কোনোভাবে যেহেতু সংগঠন আছে আসতে পারে। কিন্তু 12 ফেব্রুয়ারিতে নির্বাচনে নাম কস্ত প্রার্থী থাকবে চরমনাই, কিন্তু তারা আসলে অবসরে, ইন রিটায়ারমেন্ট। তো এই জায়গায় দর্শক ওয়ান বক্স পলিসি আছে, হ্যাঁ আমাদের সাথে কেউ আসতে পারে, এবং যারা জামাত জোটে আছে তারাও প্রশ্ন তুলতে পারে, হ্যাঁ এটা ইসলামিক কিনা, এটা এইভাবে কেন করেছেন, ওইভাবে কেন করেছেন, এইসব প্রশ্ন কিন্তু তুলছে। এর মানে কওমি ভিত্তিক দলগুলো যেন জামাতকে প্রশ্ন করে, কেন নারী আছে, কেন এই করে সেই করে, শরিয়া আইন প্রচলিত আইনে চলবে, এইসব কথা কেন বললো, এইসব প্রশ্ন করে যেন তারা বের হয়ে আসে। এবং তারা এখন যে ইউরোপিয়ান কথাবার্তা বলছে, জামাতের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে জামাত প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলে, আমরা শরিয়া আইনের, মানে এগুলো, এটা কোনো, এই মুহূর্তে এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে রাজনীতি থেকে অবসর। তো এই জায়গায়
জামাতকে প্রশ্ন করুক, প্রশ্ন করতে পারে, অথবা 32 আসনে কাদেরকে সমর্থন দেব, সেখানে অন্য কোনো ইসলামী দল বা জামাতের ওখান থেকেও আসতে পারে, এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে, যার অর্থ চরমোনাই ষড়যন্ত্র করতে পারে। অতএব তারা হচ্ছে এমন দল যে নিজেদের রাজনীতি তো নিজেরা নষ্ট করেছে, একজন এমপি হতে পারবে না এটা নিশ্চিত করেছে, একই সাথে তারা ষড়যন্ত্র করতে পারে। বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে হাত মিলাতেও তারা দ্বিধাবোধ করবে না, পরিস্থিতি সেদিকে যেতে পারে। তবে যাই ঘটুক, ইতিহাসের দায় নিতে হবে, জোট ভাঙার দায় চরমোনাইকে নিতে হবে, দায় এড়াতে পারবে না। এবং এটাও আমরা আলাদা বিশ্লেষণ করবো, এটা পূর্ব পরিকল্পিত কিনা, জামাতের সাথে মেশা এবং এই মুহূর্তে জোট ভেঙে দেওয়া, এটা কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য পূর্ব পরিকল্পিত কিনা, এটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ভাগাভাগি প্রশ্নে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা হলো না। আজকে আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে যে 268 আসনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দল হিসেবে কিন্তু এটা বড় ঝুঁকি। বিএনপিও কিন্তু সমঝোতার মাধ্যমে নির্বাচনটা করছে, 15টা আসন দিলেও তো এটা সমঝোতা। আর নির্বাচনী ঐক্য বা জোট করে জামাত নির্বাচন করছে। ইসলামী আন্দোলন, হাত পাখার ইসলামী আন্দোলন সাহসিকতা পরিচয় দিল, তারা এককভাবে নির্বাচন করবে। এটার যেই আগের প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে আসন ভাগাভাগি প্রশ্নে তাদের মানে সমঝোতা হয়নি। সম্ভবত ইসলামী আন্দোলনের অবস্থানটা ছিল এমন যে 150 আসন মানে জামাত, 150 আসন ইসলামী আন্দোলন, তারপরে তারা সেটা কমিয়ে 120-10, তারপরে 100, তারপর সম্ভবত তারা 70-75টা আসন দাবি করেছিল। কিন্তু জামাত এই ব্যাপারে আপোষ করেনি, কারণ যদি ইসলামী আন্দোলনকে এতগুলো আসন দেওয়া হয় তাহলে তাদের নিজেদের আসন সংখ্যা অনেক কমে যায়। এত কম আসন দিয়ে তারা বিএনপির সঙ্গে লড়াই করবে কিভাবে, সুতরাং এটা হয়নি। তাছাড়া অন্যান্য শরিকরাও আছে। এই অবস্থায় এটি শেষ পর্যন্ত অনেক চেষ্টা হয়েছে। কাল এক পর্যায়ে তাদের আগের দিন যেই সংবাদ সম্মেলন ছিল সেটা স্থগিত করা হয়। গতকালকেও তারা তাদের নির্ধারিত সময় যেটা করার কথা ছিল 8টার সময়, সেটা আরো পিছিয়ে তারা করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা করছে। সম্ভবত মামুনুল হক, খেলাফত মজলিসের মামুনুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল, মামুনুল হকও সেটা সমঝোতাটা করতে পারেনি। তারা মোট 270টা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, কিন্তু 2টা আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন 268টা যে আসন, 268টা আসনে এককভাবে তারা নির্বাচন করবে। এই ক্ষেত্রে বলা যায় যে বিএনপির পরে, বিএনপি 284 বা 85টা আসন, বিএনপির পরে কিন্তু এককভাবে ইসলামী আন্দোলন করছে দুটি রাজনৈতিক দল। সেই অর্থে বিএনপি যদি প্রথম হয় তাহলে ইসলামী আন্দোলন হচ্ছে সেকেন্ড পজিশনে, এটা বলাই যায়। তো এটা ঝুঁকি হোক আর যাই হোক না কেন, তারা মানে যেহেতু পুরো বিষয়টা ছিল একটা আসন ভাগাভাগি বা একটা সুবিধা প্রশ্নে ভাগাভাগি বা মানে বন্টন, সুবিধার বন্টন, সেই বন্টনে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। বাকিরা মেনে নিল, ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত তারা তাদের অবস্থানে অটল ছিল এবং দৃশ্যত আনুষ্ঠানিকভাবে ভেঙেই গেল। এখন মানে জামাত ইসলামিক জোট, আগে তারা বলতো 11 দলীয় নির্বাচনী জোট, এখন তাদেরকে বলতে হবে 10 দলীয় নির্বাচনী